ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি গোল টেবিল আলোচনায় জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া একদল ব্যক্তি আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এই ঘটনা শুধু আলোচনার জন্ম দেয়নি, বরং বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ধারা এবং মুক্তিযুদ্ধের বয়ান নিয়ে বিতর্ক সামনে এসেছে। এদিকে ডাকসু এবং হল সংসদ নির্বাচনে সেনাবাহিনী কোনোভাবেই যুক্ত নয় এবং ভবিষ্যতেও যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে আইএসপিআর। শিক্ষাঙ্গনে রাজনীতি এবং সেনাবাহিনীর অবস্থান সবকিছু এখন আলোচনার কেন্দ্রে। আজ আমরা এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আসাদ মাহমুদ। ভাই, আপনাকে আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আজকের অনুষ্ঠানে আমাদের যোগ দিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের সময় দিয়েছেন জন্য। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে প্রথমেই বিষয়টি জানতে চাইবো যে আপনি জানেন যে আজকে ডিআরইউতে ৭১ মঞ্চ নামে একটি প্ল্যাটফর্ম থেকে সভা হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে কিছু লোকজন যারা জুলাই যোদ্ধা নামে নিজেদের পরিচয় দিচ্ছে তারা যে সেখানে মব তৈরি করে এবং সেখানে লাঞ্ছনার শিকার হন যে আওয়ামী লীগ এবং মন্ত্রী পরিষদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকও লাঞ্ছিত হয়েছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রথমেই দুটি প্রশ্ন একসাথে করে রাখবো, আপনার উত্তরটা শুনতে সুবিধা হবে এই জন্য আমাদের। যে প্রথম প্রশ্ন হলো যে সাংবাদিকদের একটি প্রতিষ্ঠানে গিয়ে এভাবে মব তৈরি করা হলো, এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? আর দ্বিতীয়ত হলো, হামলা যারা করেছে তারা বলছেন যে জুলাই যোদ্ধা, কিন্তু তাদের রাজনৈতিক পরিচয় আছে। কারণ পল্টনে জামাতে ইসলামের রাজনীতির সাথে জড়িত আছেন, তারা ওইখানে এই মবের তৈরির ক্ষেত্রে সম্পৃক্ত ছিল। মূলত মুক্তিযোদ্ধা এবং ৭১ নাম থাকার কারণে কি আসলে এই মব তৈরি হচ্ছে? এই সামগ্রিক বিষয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাইবো। হ্যাঁ, সেরকম প্রশ্ন তো বিভিন্ন জায়গায় এখন শোনা যাচ্ছে এবং এর প্রধান কারণ হলো বর্তমান যে অন্তর্বর্তী সরকার, তাদের কার্যকলাপ নানান দিক থেকে প্রশ্নবিদ্ধ হচ্ছে। তার কারণ তারা যে অ্যাকচুয়ালি কি চায় সেটা মানুষের কাছে পরিষ্কার না। আগে একটা ধারণা ছিল যে তারা হয়তো জনকল্যাণ বা মৌলিক যে সংস্কারগুলো, অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন প্রতিষ্ঠা, তারপর নির্বাচন ব্যবস্থার সংস্কার, যে কালো টাকার দৌরাত্ম্য কমানো, তারপরে দুর্বৃত্তদের, বিশেষ করে লুটপাট করে যারা বড় বড় ব্যবসায়ী এবং রাজনীতিবিদ যারা অনেক অর্থ করেছে তাদেরকে আইনের আওতায় আনা বা তাদের শাস্তির ব্যবস্থা করা, মোটা দাগে এই জিনিসগুলোই মানুষ চেয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে যে এগুলো তেমন কোনো কিছুই হয়নি। খালি হয়েছে শুধুমাত্র অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূস সাহেবের ব্যক্তিগত কিছু সুযোগ সুবিধা হয়েছে, তার বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হয়েছে নির্বাহী আদেশে, তার কর মওকুফ করা হয়েছে, তার কর ফাঁকির মামলা যেটা একটু আগে বললাম, তারপরে তার গ্রামীণ ব্যাংক এবং অন্যান্য অঙ্গ সংগঠনগুলোর যত রকম সুযোগ সুবিধা নেওয়া দরকার সবগুলোই তিনি নিয়েছেন। এটা আসলে সত্যি কথা বলতে কি, আমি ব্যক্তিগতভাবে এটা আমি চিন্তাই করতে পারিনি যে এটা উনি করবেন। এবং আমার মতো, আমার ধারণা যে যারা নিরপেক্ষ কোনো দল করে না কিংবা যারা সত্যিকার অর্থে দেশের মঙ্গল চায়, তাদের কাছে মনে হচ্ছে যে দেশের কল্যাণ বা জনগণের কল্যাণের থেকেও ওনার কাছে মুখ্য হলো ওনার ব্যক্তিগত এবং গ্রামীণ ব্যাংকের কল্যাণ করা। সেটা এখন মোটামুটি এরকম একটা ধারণা প্রচলিত হয়েছে। এগুলো করতে যে যেটা হলো সেটা হচ্ছে যে দেশে যে আইনের শাসন প্রতিষ্ঠা করা। তার কারণ স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরে আমরা যেটা সবাই আশা করেছিলাম যে একটা সুস্থ অবস্থা ফিরে আসবে, মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে, আইন নিয়ে কেউ নিজের হাতে নেবে না, কেউ নিজের স্বার্থ সিদ্ধির জন্য আইনকে ব্যবহার করবে না ইত্যাদি। কিন্তু যত দিন যাচ্ছে ততই দেখা গেল যে এগুলো কোনো কিছুই হলো না আলটিমেটলি। যার কারণ মানুষ এই সুযোগটা, অন্যান্য যারা দেখছে তারা চিন্তা করছে
যে উপরের দিকে যারা আছে তাদের তো কোনো আইন তারা মানে না এবং আইন তাদের স্পর্শ করে না। এ প্রসঙ্গে আরো একটা কথা বলি যে আইনের শাসন যদি সত্যিকার অর্থে থাকতো বা বিচার বিভাগের স্বাধীনতা থাকতো, তাহলে ইউনূস সাহেব যে কাজগুলো করেছেন তার নিজের স্বার্থে এবং গ্রামীণ ব্যাংকের স্বার্থে এগুলো তো হতো না। তিনি আইনের শাসনে বিশ্বাস করলে বা বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করলে তিনি বলতেন যে শেখ হাসিনা আমলে তার বিরুদ্ধে যত মামলা হয়েছে এবং তাকে যত রকম হয়রানি করা হয়েছে এগুলো তিনি বিচার প্রক্রিয়ার মাধ্যমে এগুলো সমাধান করবেন এবং তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করেন। এ কারণে বিচার বিভাগ যে রায় দেবে সেটা তিনি মাথা পেতেন। এবং আমরা সবাই জানি যে হাসিনা অত্যন্ত প্রতিহিংসামূলক ছিল তার প্রতি, এবং আমরা খুবই নিন্দা করেছি সেই সময় হাসিনার এই কার্যকলাপগুলোকে। কিন্তু এখন তার যে কার্যকলাপ এটা নিয়ে অন্তত আমার কাছে মনে হচ্ছে না যে তিনি কোনো নিরপেক্ষ লোক। তিনি মনে হচ্ছে যে তার নিজের স্বার্থ উদ্ধার করতেই আসছে। এটার ফল কি হচ্ছে, তখন অন্যান্য মানে রেস্ট অফ দি পপুলেশন মানে সাধারণ জনগণ তারা চিন্তা করছে যে আমি ক্ষমতায় থাকলে আমাকে আইন স্পর্শ করতে পারবে না, আইন আমার জন্য প্রযোজ্য না, আমার বিরুদ্ধে প্রয়োগ করা হবে না। তো যখন এই জিনিসটা মানুষের মাথায় ঢোকে যে ঠিক আছে তাহলে তো আমিও যা খুশি তাই করতে পারবো। এখন যে মব জাস্টিসের নামে যেটা হচ্ছে সেটা একই ব্যাপার। এবং এটা আরেকটা মানে ভয়াবহ দিক হলো এটা সরকারি পর্যায়ে এটাকে কি বলে লেজিটিমাইজ করার চেষ্টা হচ্ছে। যেমন তার অফিস থেকে বলা হলো, তার মুখপাত্র বললেন যে এরা নাকি প্রেশার গ্রুপ। তো এই কথা বলার পরেই সঙ্গে সঙ্গে দেখা গেল যে এটা আরো ব্যাপক আকারে ছড়িয়ে পড়লো সব জায়গায়। এখন যে যেদিকে পারছে সে তার নিজের স্বার্থে বা গোষ্ঠীর স্বার্থে এই জিনিসগুলোকে ব্যবহার করে সে মব জাস্টিস শুরু করেছে। না হলে চিন্তা করেন যে ফজলুর রহমান একজন, সে মানে আপনি তার রাজনীতি পছন্দ না করতে পারেন, তার কথাবার্তা আপনার পছন্দ না হতে পারেন, কিন্তু তিনি যে একজন মুক্তিযুদ্ধের একজন বীর এ কথা তো আমরা অস্বীকার করতে পারবো না। এবং তাদের স্যাক্রিফাইসের কারণে, তাদের বলিষ্ঠ ভূমিকা, তাদের সাহসী ভূমিকার কারণেই বাংলাদেশ তখন স্বাধীন হয়েছিল। আর বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই আমরা আজকে মানে স্বাধীন দেশের নাগরিক। কেমন আমরা বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতে পারি, কিন্তু আপনি যেহেতু তাকে পছন্দ করেন না বা সে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে দেখে আপনি তার বাড়ি যেয়ে ঘেরাও করবেন এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করবেন। আজকে লতিফ সিদ্দিকীকে লতিফ সিদ্দিকী আপনি জানেন যে সে ধর্ম নিয়ে কথাবার্তা বলার কারণে আওয়ামী লীগের সময় দল থেকে বহিষ্কৃত হয় এবং তার মন্ত্রিত্ব চলে, তিনি নিষ্ক্রিয় ছিলেন। এখন হ্যাঁ তিনি আওয়ামী লীগ করতেন এক সময়, কিন্তু এখন তো তিনি আওয়ামী লীগ করেন না, আওয়ামী লীগ বহিষ্কার করেছিল। ফলে তাকে কিসের বেসিসে আপনি সেখান থেকে যে অপদস্থ করবেন? আর সবচেয়ে বড় কথা যে প্রেস ক্লাব বা ঢাকা রিপোর্টার্স ইউনিটি এগুলো তো আমরা ধরে নেই যে এটা একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান এবং এখানে যে কেউ এসে যা তাদের মতামত তুলে ধরতে পারে। এখন সেখানে যদি আপনি হামলা করেন তাহলে মানুষের মতামত প্রকাশের জায়গাটা কোথায় থাকছে? আপনি খবরের কাগজে কোনো কিছু লিখলে যদি কারো মনে হয় যে এটা আমার বিরুদ্ধে যাচ্ছে, আপনি তখন বলবেন যে স্বৈরাচারের দোষ, জুলাই আন্দোলনের বিরোধিতা করেছে অর্থাৎ তাকে ধরো। আমাকে 3 জন সম্পাদক ব্যক্তিগতভাবে বলেছেন যে তারা অত্যন্ত অসহায় বোধ করছেন এরকম একটা পরিস্থিতির মধ্যে। এখন শেখ হাসিনার আমলেও যদি সাংবাদিকরা বা সংবাদ মাধ্যম স্বাধীনতা ভোগ না মানে তখন তো করতো না, এটা আমরা সবাই জানতাম। এখনো যদি সেই অবস্থা হয় তাহলে দেশের পরিবর্তনটা কোথায় আসলে একটু ঠিক আমি বুঝতে পারছি। তো এই কারণেই মানুষের মধ্যে নানান সন্দেহ দেখা দিয়েছে। এবং আরেকটা ব্যাপার এই বিষয়ে উল্লেখ করা প্রয়োজন যে আমরা সবাই জানি যে আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, এরকম একটা ঘোষণা দেওয়া হয়েছে। এখন এই নানান উদ্ভূত পরিস্থিতির কারণে এই ইলেকশন নিয়েও এখন মানুষের মনে নানান রকমের প্রশ্ন দেখা দিচ্ছে যে আদৌ হবে কিনা, হলে নিরপেক্ষ হবে কিনা। এই প্রসঙ্গটা একটু পরে আসবো, আমরা একটু লতিফ সিদ্দিকীর বিষয়টি আর একটু আপনার কাছ থেকে একটু মন্তব্য জানতে চাইবো যে
আপনি বলছিলেন যে এই সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা একটি গোষ্ঠীকে উৎসাহিত দেওয়ার বিষয়টা আপনি আলোচনা করছিলেন। আসলে কি এই যে আমরা দেখলাম যে আপনি ফজলুর রহমানের কথা বললেন এবং আজকে যদি বলি লতিফ সিদ্দিকীর কথা বলছেন, সবই তো মুক্তিযোদ্ধা। এবং এখানে যে প্রোগ্রামটা হয়েছিল সেটা ৭১ মঞ্চ, মানে ৭১ খুব যুক্ত নাম ছিল। ৭১ মুক্তিযুদ্ধ কি সুনির্দিষ্টভাবে আসলে এই ধরনের মবের শিকার হচ্ছে? সংখ্যায় কিন্তু কম, তবু সরকার খুব বেশি কড়া পদক্ষেপ নিচ্ছে না। কারণ আজকে ধরেন একটি, আপনি একজন সাংবাদিক, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আপনি বলছিলেন যে সেখানে সব মতের মানুষ সেখানে মন্তব্য করতে পারে, সভা করতে পারে। সেইখানে সেই প্রতিষ্ঠানে এটি ইতিহাসে প্রথম, সেখানে গিয়ে অল্প কিছু লোক তারা মব তৈরি করলো এবং লাঞ্ছনা করলো, এবং যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির যে ঐতিহ্য সেটাকে ভুলুণ্ঠিত করলো। এরপরে পুলিশ এসে যারা এই মব সৃষ্টি করলো তাদেরকে কোন রকম কৈফিয়ত হোক বা গ্রেপ্তার হোক কিছু করেনি, কিন্তু এই যারা ওখানে শিকার হয়েছেন, মবের শিকার হয়েছেন, তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে গেল। এই বিষয়টা কি আসলে কিভাবে দেখছেন যে সরকারের পরিকল্পিতভাবে এই গোষ্ঠীকে নামিয়ে দিয়েছে, নাকি সরকার আসলে এইভাবে নিষ্ক্রিয় যে যা হবে হবে, মুক্তিযুদ্ধের বিষয়ে খুব বেশি ওদের পক্ষে দাঁড়ানোর কোনো সুযোগ নেই? আপনি কিভাবে দেখছেন বিষয়টি? আমার আমার আপনার শেষ কথাটা দিয়ে আমি শুরু করি। আমারও ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে এই সরকার দিশেহারা, তাদের কোনো ডিরেকশন নাই, তারা রিয়াক্টিভ গভর্নমেন্ট, প্রোঅ্যাক্টিভ না। কেমন? তো এটা তো একটা সরকারের, নিরপেক্ষ সরকারের কাছ থেকে তো মানুষ এটা আশা করে না। সরকারের কাজ হলো দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এটা নিশ্চিত করা। এটা হলো সরকারের প্রধান কাজ, মানুষ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে। কিন্তু আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলা হচ্ছে। কিছুদিন আগে দেখলেন যে ধানমন্ডি থানায় যে ওই কিছু, আমি ঠিক ইয়েটা মনে করতে পারছি না, এই কিছুদিন আগের কথা এটা, লোকজনকে ধরপাকড় হচ্ছে তাদেরকে। ও এটা ওই যে গত 15ই আগস্টে যখন ওই জাতির জনক পার্টিতে তার কেউ কেউ রিক্সাওয়ালা ফোন দিতে গেছে, তাদেরকে ধরেছে। মানে তখন ওই ধানমন্ডি থানার ওসি বলছে যে আমরা এখন প্রেস সচিবের নির্দেশ মতো কাজ করছি। তো স্বাভাবিকভাবে এটা মানুষের মনে প্রশ্ন আসে যে আইন শৃঙ্খলা কিভাবে চলবে না চলবে, এটা প্রেস সচিবের এখানে কি ভূমিকা থাকতে পারে। এবং সে পাবলিকলি বললো যে প্রেস সচিব যেভাবে নির্দেশ দিচ্ছেন আমরা সেইভাবে করছি। এখন কথা এতে প্রশ্ন আসে যে তাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা একজন আছে, স্বরাষ্ট্র সচিব আছে, আইজি পুলিশ আছে, তার চেয়েও বড় কথা ধানমন্ডি থানার ওসি ডিরেক্টলি যার কাছে রিপোর্ট করে সে হলো ডিএমপির কমিশনার। কেমন? তো কারো যদি নির্দেশ দিতে হয় সেই নির্দেশটা দেবে, এটা স্বরাষ্ট্রমন্ত্রীও দেবে না বা স্বরাষ্ট্র সচিবও দেবে না, দেবে বা আইজিও দেবে না, দেবে ডিএমপির কমিশনার। তো তাকে এতগুলো স্টেজ পার হয়ে এসে বলতেছে আমাকে প্রেস সচিব যা বলছে আমি সেইভাবে কাজ করছি। তো এতে করে কি মনে হচ্ছে যে সরকারের মধ্যে সরকার, এটা কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দেয়। এখন আমার মনে হচ্ছে যে তাদের কোনো কিছুর উপরে কোনো কন্ট্রোল নাই, যে যেমনে পারছে সেইভাবে কাজ করছে। তো এই জিনিসগুলো এখন কিভাবে যে তারা ঠিক করবে আমি ঠিক জানি না। এবং আমি কিন্তু খুব আশঙ্কা করছি দিন দিনই এই ধরনের অবস্থা বা পরিস্থিতি আরো অবনতি ঘটতে থাকবে। এটাই হচ্ছে সবচেয়ে আশঙ্কার কারণ। এবার আমরা আলোচনা করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সেনাবাহিনী প্রসঙ্গ নিয়ে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিল যে ডাকসু এবং হল সংসদ নির্বাচনে 3 স্তরের নিরাপত্তায় অংশ হিসেবে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। কিন্তু আইএসপিআর স্পষ্ট জানিয়ে দিল যে সেনাবাহিনী এসব নির্বাচনে কোনোভাবেই যুক্ত নয় এবং ভবিষ্যতেও যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। আপনার কাছে প্রথমে যে জিজ্ঞাসা করবো যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে বললো কিসের ভিত্তিতে সেনাবাহিনী সেখানে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে বললো? কারণ আজকে তো সেনাবাহিনী স্পষ্ট করে দিয়েছে তারা সেখানে থাকবেন না। সেনাবাহিনীর এই অবস্থান কি ভবিষ্যতে জাতীয় নির্বাচনীয় কি কোনো কিছু ইঙ্গিত করে? আপনার একটু মূল্যায়ন জানতে চাইবো। না, আমি যখন প্রথমে এই খবরটা শুনলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে, তো তখন আমার কাছে মনে হলো যে কি ব্যাপারটা কি, মানে এদের কি মাথা টাথা ঠিক নাই নাকি এই ধরনের কথা বলে। প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয় একটা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে একটা নির্বাচন হবে। তো
তো সেখানে মানে মানে মিলিটারি যারা, তারা তো একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান। তো সেখানে ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন দল আছে, মত আছে, সেখানে তারা যদি যায়ও, আমি ধরে যাবে তো নাই, কোনো প্রশ্নই নাই। যাওয়ার পরে সেখানে কোনো দল যদি বলে যে তুমি অন্যদেরকে ফেভার করছো কেন, এটা নিয়ে একটা হইচই শুরু হবে এবং তারা বিতর্কিত হবে, তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে। তো আমার মানে একটাই খালি মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, তিনি একটা লেখাপড়া জানা বিদ্যান মানুষ, জ্ঞান বুদ্ধিওয়ালা মানুষ, তিনি এই ধরনের কথাবার্তা কিভাবে বলেন, এটাও আমার কাছে ঠিক বোধগম্য না। এখন এইটার ইয়েতে যদি প্রত্যেকেই বিভিন্ন ধরনের একটা উপজেলায় নির্বাচিত, তারাও বলবে যে আমাদের সেনাবাহিনীর দরকার, নাহলে আমরা ঠিক সেফ অনুভব করছি না। তো এটা তো ডেঞ্জারাস প্রেসিডেন্স, এগুলা, এই দৃষ্টান্তগুলো তো খুব খারাপ। ফলে সেনাবাহিনীকে মানে যতখানি বিতর্কের বাইরে রাখা যায় ততই দেশের জন্য মঙ্গল। তার কারণ আমরা পছন্দ করি বা না করি, এখনো দেখতে পাচ্ছি বিভিন্ন জাতীয় সংকটকালে সেনাবাহিনী কিন্তু মানে উদ্ধার করার কাজে লেগেছে। আমাদের গত 2024 সালের 5ই আগস্টে দেখেন, লক্ষ্য করেন, যখন এরকম একটা অবস্থা হাসিনা বলো, তখন কিন্তু সবাই সেনাবাহিনীর কাছেই গেছে যে এখন আপনারা মানে আমাদেরকে কিছু একটা। তো তখন জেনারেল ওয়াকার সাহেব মানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন যে আমার উপর আস্থা রাখেন, আমরা আশা করি একটা সুন্দর সর্বসম্মত সবার কাছে গ্রহণযোগ্য একটা অবস্থানে আমরা পৌঁছতে পারবো, এবং সবাই যার যার মতো ফিরে গেল। সেই তো আমার কথা, প্রশ্নটা সেখানেই যে আপনারা যদি প্রত্যেক এসব মানে ক্ষুদ্র জিনিসের সেনাবাহিনীকে আমন্ত্রণ জানান, তো এটা তো খুব একটা জাতির জন্য খুব একটা লজ্জাজনক ব্যাপার। আমরা কোনোভাবেই কোনো নিজের কোনো প্রতিষ্ঠান ঠিক করতে পারছি না, এবং প্রত্যেকটা আর কোনো জিনিস বেশি যদি ব্যবহার হয় তা সেই জিনিসের আর মূল্য থাকে না, এটা তো বুঝতে হবে। এইখানে আপনি আরেকটা বিষয়ে আরেকটা প্রশ্ন জানতে চাইবো, যে অনেকটাই আপনি কথা বললেন যে সেনাবাহিনী ছাড়া কি ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ করা সম্ভব? অতীত অভিজ্ঞতা থেকে কি বলে এই ঘটনায়? বিশ্ববিদ্যালয়ে যে এই যে সেনাবাহিনী বললো যে তারা সেখানে থাকবে না, এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশ্বাসযোগ্যতা নিয়ে কি প্রশ্নবিদ্ধ হলো না? এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? সেটা তো অবশ্যই। আর সবচেয়ে বড় কথা, ডাকসু নির্বাচন তো আগেও হয়েছে, হ্যাঁ, কিন্তু আমরা যেটা দেখেছি সবসময়, জাতীয় নির্বাচন বলে বা ডাকসু নির্বাচন, শিক্ষা, যদি ক্ষমতাসীন দল সেখানে হস্তক্ষেপ না করে তাহলে নির্বাচন সুষ্ঠু হবে। আর যদি তারা হস্তক্ষেপ করে, সেটা আমরা 1973 সালে ডাকসু নির্বাচন সময় দেখেছি যে আওয়ামী লীগ কিভাবে, ওই ছাত্রলীগের ছেলেপেলেরা কিভাবে ভোট বাক্স দখল করেছে। তো প্রশ্নটা সেখানে যে আপনাকে জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত নিতে হবে যে এই ধরনের নির্বাচনে ক্ষমতাসীন দল বা যেই ক্ষমতায় থাকুক না কেন, তারা কোনোভাবেই এর ব্যাপারে সম্পৃক্ত হবে না। তারা কোনো দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেবে না। এই জিনিসগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে। এখন এই সরকারের যে সমস্যাটা হয়েছে, তারা ওই এনসিপি, তাদের তো নিজের দল, সেখানে তারা, তারপরে জামাত ইসলামের প্রতি তাদের একটা সফট কর্নার আছে বা পরোক্ষ সমর্থন আছে, এটাও পরিষ্কার মানুষের কাছে। তো এই জিনিসগুলোই আমাদেরকে এই নির্বাচনগুলো নির্বিঘ্নে না হওয়ার জন্য প্রধান অন্তরায়। তো সেই জন্য আমরা আশা করব যে জাতীয় যে ক্ষমতায় যে সরকার আছে বা বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে কোন রকম প্রশ্নের যাতে জন্ম না দেয়, সেইটা মাথায় রেখে তারা নির্বাচনটা পরিচালনা করবে, তাহলে আর কোনো সমস্যা হবে। একদম আপনার কথায় পরিষ্কার যে আসলে নিরপেক্ষতা রাখলে, যদি সরকার কোনো একটি বিশেষ সংগঠনের পক্ষে যদি না যায়, তাহলে এই সেনাবাহিনী না থাকলেও ডাকসু নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে বলে আপনি যে কথা বলছেন, আমরা তাই বিশ্বাস করি। আসাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এতক্ষণ সময় দিলেন, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আগামীতেও আপনার মূল্যবান বক্তব্য শোনার আগ্রহ থাকলো, এবং আজকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, সেই সঙ্গে আপনার দর্শকদেরও ধন্যবাদ। আজকের আলোচনায় উঠে এলো ডিআরইউর ঘটনা কেবল বিচ্ছিন্ন কোনো হামলা নয়, বরং এটি রাজনীতিতে নতুন ধরনের শক্তির সৃষ্টি ইঙ্গিত বহন করে। মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বর্তমান বাস্তবতার সংঘর্ষ হয়তো আগামী দিনে আরো প্রবল আকার দেখা যেতে পারে। এদিকে সেনাবাহিনীর অস্বীকৃতি থেকে স্পষ্ট হলো
শিক্ষাঙ্গনের রাজনৈতিক নির্বাচনগুলোতে সেনাবাহিনী কোনোভাবেই সম্পৃক্ত হতে চাইছে না। ছাত্র রাজনীতির ভবিষ্যৎ এবং পরোক্ষভাবে জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে এই নির্বাচনের অভিজ্ঞতার উপরে। দর্শক, এই বিষয়ে আপনি আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।